একজন নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। এমন একজন রাষ্ট্রপতি যিনি প্রকাশ্যে কাঁদতে জানেন, কেঁদেছেন প্রকাশ্যে একাধিকবার। আমার বলার ঢঙে বা বাচনভঙ্গিতে সম্ভবত এটা বোঝা যাচ্ছে, আমার কাছে এটা প্রশংসার ব্যাপার। আমি আসবো এই জায়গায় তার এই আচরণকে নিয়ে ব্যক্তিগত পর্যায়ে কারো সাথে ডিবেট করেছি, তার পক্ষে দাঁড়িয়েছি। আজ তার রাষ্ট্রপতি হবার দিনে, শপথ নেবার দিনে আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথাও বলতে চাই। তার আগে তার সাথে আমার একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্সের কথা বলার লোভ সামলাতে পারছি না। তার সাথে আমার প্রথম যেদিন কথা হয়েছিল, এর আগে কোনো প্রোগ্রামে দেখা হয়েছে, সালাম দিয়েছি, কিছুটা কুশল বিনিময়ের মতো হয়েছে, কিন্তু সত্যিকার যেদিন কথা হয়েছে সেটা এই রকম, তখন আমি মাত্র টকশোতে যাওয়া শুরু করেছি, অনেক বছর আগের কথা। তার সাথে দেখা হলো, হঠাৎ করে তিনি আমার সামনে আসলেন, এসে বললেন, আমি আপনার একজন ফ্যান। এক্স্যাক্টলি এই বাক্যটা তিনি বলেছিলেন, তুমি আমার ফ্যান। এটার মধ্যে সিরিয়াস অতিশয়োক্তি আছে, আমি নিশ্চিতভাবেই জানি। কিন্তু এই যে তার মতো একজন এত বড় রাজনীতিবিদ, এত বড় একজন মানুষ, আমি তার সন্তান তুল্য একজনের কাছে এসে এই ধরনের ভাষা ব্যবহার করছেন, সে অনুমান করতে পারছেন সেই সময় কেমন লেগেছিল আমার কাছে কতটা অনুপ্রেরণার ব্যাপার এটা ছিল। আমার ভবিষ্যতে বহু টকশোতে যখন গেছি, আমার মনের মধ্যে কথাগুলো বাজতো এবং খানিকটা এরকম, আমরা ছোটবেলায় কলার টান দিয়ে বলতাম কোনো কিছু ক্রেডিট নেওয়ার জন্য, ছেলে মানুষও করতে ইচ্ছে করতো। মির্জা ফখরুল আমাকে বলেছেন তিনি আমার ফ্যান, না ওরকম কিছু না, প্রশংসা করেছেন, উৎসাহ দিয়েছেন। বড় মানুষরা যেটা হয়, তারা কাউকে এভাবেই অনুপ্রাণিত করার চেষ্টা করেন, অ্যান্ড হি ওয়াজ সাকসেসফুল। আমার খুব ভালো মনে আছে। সো এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে এটা বোঝাতে চাইলাম মানুষ হিসাবে আসলে তিনি কত চমৎকার, কত বড়। এরপর দীর্ঘদিন তার সাথে আবার সরাসরি কথা হয়েছে, দেখা হয়েছে, এবং একটা জায়গায় খুবই ক্লোজলি আমরা কাজ করেছি। সেটা হলো 2018 সালের নির্বাচনের সময় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি যেটা হয়েছিল, সেটার সদস্য তিনি ছিলেন, আমিও ছিলাম। সো খুব কাছ থেকে তার রাজনৈতিক প্রজ্ঞা দেখা হয়েছে, তার বিশ্লেষণী ক্ষমতা দেখা হয়েছে, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার পারঙ্গমতা দেখা হয়েছে, খুব কাছ থেকে দেখা হয়েছে। এই চমৎকার মানুষটিকে আমি সৌভাগ্যবান মনে করি নিজকে এই কারণেই। এর বাইরে থেকে যা দেখা যায়, ইনফ্যাক্ট তাকে বোঝার জন্য খুব ভেতর থেকেও দেখতে হবে তা না, তাকে বাইরে থেকেও যেভাবে দেখা যায়, একজন আপাদমস্তক রাজনীতিবিদ, কিন্তু বাংলাদেশের টিপিক্যাল যে রাজনৈতিক ধারা তার বাইরে। সবাই বলছেন কথাগুলো, এগুলো আমি যা বলছি ওগুলো নতুন ব্যাপার না। এমনকি তার বিপরীত মেরুতে অবস্থান করা মানুষদের মধ্যেই স্বীকৃতি আছে। আমরা প্রায় হাসিনার সময়ে দুই দলের দ্বিতীয় প্রধান সাধারণ সম্পাদক আওয়ামী লীগ আর বিএনপির মহাসচিবকে পাশাপাশি রেখে বলার চেষ্টা করতাম যে দুই দলের চরিত্র বোঝার জন্য এর চেয়ে ভালো কিছু আর হয় না। অ্যাট দ্য সেম টাইম তিনি রাষ্ট্রপতি হয়েছেন। আওয়ামী লীগের রাষ্ট্রপতিদের সাথেও যদি আমরা তুলনা করি, তাহলে আমরা বুঝে যাব কেমন দুটো দলের ডিফারেন্স। আর কথা বলাই বাহুল্য, সেটা আজকে প্রাসঙ্গিক না। বিএনপির চেয়ারপারসন আর আওয়ামী লীগের প্রধান, এই দুই প্রধানের মধ্যে ডিফারেন্স দেখলেই বোঝা যায়। যাই হোক, রাজনীতি করেছেন সারা জীবন, শিক্ষকতা করেছেন, পৌরসভা চেয়ারম্যান হয়েছেন, সেখান থেকে ধাপে ধাপে এমপি, মন্ত্রী, এবং এখন রাষ্ট্রপতি। যে মানুষটা মানুষের সাথে অ্যাকোমোডেট করতে পারতেন, একটা মধ্যপন্থী লিবারেল রাজনীতি যেটা বিএনপি সবসময় বলে আসে, সেটা ধারণ করতে পারেন। একজন সংস্কৃতি মনা মানুষ, মানুষের প্রতি পরমত সহিষ্ণুতার মানুষ, সবকিছু মিলে একটা অসাধারণ ব্যাপার। এট দ্য সেম টাইম সবচেয়ে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়টাতে বিএনপির দেশে থাকা নেতাদের মধ্যে তিনি যেভাবে রোল প্লে করেছেন, বেগম খালেদা জি একটা পর্যায়ে খুবই অসুস্থ হয়ে পড়েন, একটা পর্যায়ে জেলে চলে যান, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশের বাইরে আছেন, পুরোপুরি এনগেজড আছেন। তিনি প্রায় জেগে থাকার প্রায় পুরো সময়টাতেই অনলাইনে কানেক্টেড থাকতেন বিভিন্ন রকম মিটিংয়ের সাথে। কিন্তু দেশে থাকাদের মধ্যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, কয়েক দফায় জেল খেটেছেন হাসিনার সময়, যেটা একসময় বাংলাদেশে কল্পনা করা যেত না। সাধারণত মহাসচিব বা সাধারণ সম্পাদক পর্যায়ের মানুষকে জেলে নেওয়া হতো না, সেগুলো হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে, চার্জশিট হয়েছে, বিচার শুরু হয়েছিল। তিনি এবং জনাব রুহুল কবির রিজভী মহল্লার গাড়ি ভেঙেছেন, এসব নিয়ে পিটিয়েছেন হেল পার্কে, এসব মামলা হয়েছে। নানান ধরনের 100-র বেশি মামলা তার বিরুদ্ধে হয়েছিল হাসিনার সময়। সে যাবতীয় টাফ টাইমগুলো পার হয়ে তিনি এই জায়গায় পৌঁছেছিলেন। তার কান্নার প্রসঙ্গে একটু আসি। তিনি
এক ধরনের বিদায়ী ভাষণ দলের প্রতি, কারণ আমরা জানি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করার সাথে সাথে তিনি আর দলের মানুষ থাকেন না, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীও কিন্তু একই সাথে দলের প্রধান থাকতে পারেন, তিনি দলের মানুষ, কিন্তু রাষ্ট্রপতি তা নন। এবং যেহেতু তিনি দলের নন, একই সাথেই তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যায়। খুবই আবেগে আপ্লুত হয়েছেন, বারবার কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। কিন্তু আগের যে কান্নাগুলোর কথা বলছিলাম, দুটোর কথা আমার খুব স্পষ্টভাবে মনে পড়ে। একটা বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলতে গিয়ে, তার অসুস্থতা, তার কষ্ট নিয়ে কথা বলতে গিয়ে। আরেকটা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের ঢাকা শহরে নানানভাবে যে তারা কষ্টের জীবন যাপন করছেন, কেউ রিক্সা চালাচ্ছেন, কেউ রেস্টুরেন্টে বয়ের কাজ করছেন, এই ধরনের, তারা এলাকায় থাকতে পারেন না, তারা ঢাকায় এসে কাজ করা তেমন কিছু পাচ্ছেন না, এই রকম অকল্পনীয় কষ্টের কথা বলতে গিয়ে নিজে কেঁদে ফেলেছিলেন। আমার মনে আছে তখন অনেকেই একটা কথা বলতেন যে একটা দলের মহাসচিবের এই রকম সফট মানুষ, সফট আচরণ জনসমক্ষে দেখানো ঠিক হয়নি। আমি তো বরং এভাবে বলতাম সবাইকে যে এই দলটার এই রকম একজন মহাসচিব আছেন যিনি দলের মানুষের কষ্টে, দলের প্রধানের কষ্টে কাঁদতে পারেন। এতটাই সংবেদনশীল মানুষ তিনি, এতটাই সংবেদনশীল মানুষ। প্রয়োজনে নিশ্চয়ই তিনি তার টাফ আচরণ করবেন, দেখিয়েছেনও সেটা। এইরকম মমতা রাখা দলের প্রতি, দলের নেতাকর্মীদের প্রতি মানুষ বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। এবং আমরা এটাও সত্যিকার অর্থেই বিশ্বাস করতে চাই, করি, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিই হবেন। আসলে এই রাষ্ট্র তার উপরে যে দায়িত্ব অর্পণ করেছে, সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন। কেউ কেউ বলার চেষ্টা করেন যে রাষ্ট্রপতি, বর্তমান যে ব্যবস্থা আছে তাতে রাষ্ট্রপতির খুব বেশি ক্ষমতা নেই। কথাটা এক অর্থে ভুলও না। আর্টিকেল 48(3) অনুযায়ী তিনি তার বিশেষ এই দুটো ক্ষমতার বাইরে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের বাইরে অ্যাপারেন্টলি আর কোনো ক্ষমতা নেই। তিনি যদিও একই সাথে সেনাবাহিনী, মানে আমাদের সামরিক বাহিনী সর্বাধিনায়ক, এটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু মূলত ওইগুলো ডিরেক্ট ক্ষমতা। কিন্তু এটাও সত্যিকার ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রপতি বিশেষ সময়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। জাতির এই ধরনের কোনো সিচুয়েশন যদি তৈরি হয়, এই ভদ্রলোক খুবই চমৎকারভাবে এই রাষ্ট্র এবং জনগণের স্বার্থ নিশ্চিত করবেন, এটা আমরা কনফিডেন্টলি মনে করতে পারি। এতে কোনো রকম কোনো দ্বিধা রাখার কোনো ব্যাপার নেই, কারণ তার দীর্ঘ রাজনৈতিক জীবন দিয়ে, তার দীর্ঘ রাজনৈতিক জার্নিতে তিনি আসলে এটা প্রমাণ করতে পেরেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন সবাই জানাচ্ছে। মানে এটা একটা অসাধারণ ব্যাপার। আমি দেখেছি ফেসবুকে যারা বিএনপি এবং এই সরকারের সাথে খুব বেশি অ্যালাইন্ড না, তার বাইরে সেই রকমও অসংখ্য মানুষ, অসংখ্য কথার সাথে ঠিক হচ্ছে না, আমি আমার ফেসবুকে যে কজনে দেখেছি তাদের মধ্যে বেশ বড় একটা অংশের মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। একজন সজ্জন, সদালাপী, গণতান্ত্রিক। আমরা কাউকে দেখিনি, অনেক কষ্ট পেয়েছেন, নানান রকম চাপ হয়েছে, কিন্তু গণতান্ত্রিক ভাষার যে, গণতান্ত্রিক আচরণের যে চৌহদ্দি, সেটা তিনি পেরিয়ে যাননি কখনো। তিনি সব সময় সেটার মধ্যে থেকেছেন। আমাদের তরুণ প্রজন্ম যারা রাজনীতি করতে চান, তারা যারা মির্জা ফখরুলের সাক্ষাৎকারগুলো দেখতে পারেন, তার বক্তৃতা দেখতে পারেন, আমার মনে হয় তাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে একজন রাজনীতিবিদ অ্যাক্ট করবেন, কিভাবে একজন রাজনীতিবিদ কথা বলবেন, সেটার একটা খুব চমৎকার প্রদর্শনী হতে পারে, চমৎকার লার্নিং সেশনস হতে পারে যে কোনো বিবেচনায়। আমি আশা করব তারা সেটা করবেন। আবারও অভিনন্দন। আমরা সৌভাগ্যবান এই রকম একজন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি, এবং এই শুভকামনা জানাই তিনি সুস্থ থাকুন, তিনি ফিট থাকুন, কারণ দুবার রাষ্ট্রপতি হওয়া যায়। সংবিধান অনুযায়ী, আমাদের এখনকার সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতি দুবার নির্বাচিত হতে পারেন। আমরা আশা করব তিনি সেই দুইবারই বাংলাদেশের রাষ্ট্রপতি থাকবেন। আল্লাহ তাকে দীর্ঘায়ু প্রদান করুন।